দুহু কেরাত, আর শিয়াল শিখতে লাগলো লেখাপড়া। ওরে বউ, কি আমাশা হয়েছে আমার, ভাবলেই পেট মুসুর দিয়ে ওঠে রে। ভাই, আমাকে কয়েকটা লিচু দিবে? আমি বেতন পেয়ে তোমাকে সব টাকা দিয়ে দেব। একদম না, তোমার তো সাহস কম না। আগের 100 টাকাই তো বাকি, আবার এসেছো লিচু বাকিতে নিতে। আগের টাকা শোধ করো। এমন করছেন কেন ভাই? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনিও কত টাকা ধার নিয়েছেন আমাদের কাছ থেকে, আবার কত টাকা তো এখনো ফেরত দেননি। তাও তো আমরা কিচ্ছু বলিনি, এখন সামান্য কিছু টাকার জন্য এভাবে বলছেন? আগের দিন আগে গেছে, এখন আগের দিন নিয়ে পড়ে থাকলে হবে? এখনকার কথা বলেন, আমি কোনো বাকি দিতে পারবো না। জানাও আর নগদ দিয়ে নিয়ে যাও। কিরে টয়া, এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমি মাকে বললাম লিচু এনে দিতে, কিন্তু মা এনে দিল না। আমার না অনেক লিচু খেতে মন যাচ্ছে রে পুচকি। ও আচ্ছা, মন খারাপ করিস না রে টয়া, চল আমরা ঘুরতে যাই, তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস রে পুচকি, এখানে এসে আমার মনটা একবার ভালো হয়ে গেল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, চল বাড়িতে যাই। ভাই, আমাকে কয়েকটা লিচু দিন না, আমার মেয়েটা লিচু খাওয়ার জন্য জেদ ধরছে। এ তুই কি বললি রে শেফা? তুই তো জানিস আমি কাউকে লিচু দেই না। তুই লিচু চাওয়ার সাহস কোথা থেকে পেলি? আচ্ছা ভাই, আপনাকে ফ্রিতে দিতে হবে না, আমার বেতন থেকে টাকা কেটে রাখবেন। আচ্ছা, এই নে লিচু, তবে তোর বেতন থেকে কিন্তু 200 টাকা কেটে রাখবো। কি বলছেন ভাই? 1 কেজি লিচুর দাম তো 100 টাকা, আপনি 200 টাকা রাখবেন, তাও আবার পচা লিচু? এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, নিলে নে, না নিলে রেখে যা, নিতে হবে না তোকে লিচু। আচ্ছা ভাই, রাগ করিয়েন না, নিয়ে যাচ্ছি আপনার লিচু। যা যা, আর কালকে ঠিক সময়ে আসিস, দেরি করিস না। এই নে টয়া, তোর জন্য লিচু এনেছি। কি যে মজা লিচু খেতে। আচ্ছা মা, আমি যদি লিচুর বীজগুলো আমাদের পুকুরে লাগিয়ে দিই, তাহলে কি লিচুর গাছ হবে? পুকুরে কোনোদিন লিচুর গাছ হয় নাকি রে, পাগলি মেয়ে? আমার কেন জানি মনে হচ্ছে গাছ হবে মা, তুমি দেখো। আচ্ছা আচ্ছা, তোর যা ভালো লাগে তাই কর। ও মা, মা দেখে যাও গো, দেখে যাও, কত বড় বড় গাছ হয়েছে। একে দেখছি আমি, এক রাতে এত বড় বড় গাছ। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? স্বপ্ন না মা, সত্যি, দেখো কি বড় বড় লিচুও ধরেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু এটা কিভাবে হলো? আমরা সাধারণ গাছ নয়লা, আমরা হলাম জাদুর গাছ। এই গাছ থেকে যত লিচু ছিঁড়বি, লিচু শেষ হবে না। তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমি সব দেখেছি। এই বনের জন্য অনেক কিছু করেছে, এই গ্রামটাকে নিজের পরিবার মনে করত, কিন্তু এই গ্রামের মানুষজন খুবই খারাপ। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে ওরা তোমাদের একটুও সাহায্য করেনি, তাই আমি তোমাদের সাহায্য। পর শেফা আর শেফার মেয়ে অনেক টাকার মালিক হয়ে যায়।
তবে তারা সেই টাকা দিয়ে নিজেদের উন্নতি না করে বনের গরিব দুঃখীদের সাহায্য করতে থাকে। এদিকে বাগান মালিকের বাগানে এবার ঝড় বৃষ্টি হওয়ার কারণে সব লিচু পড়ে গেছে। বড় বাগানে লিচু নেই দেখে দোকানদারও কোথাও লিচু পাচ্ছে না, আর দোকান বন্ধ থাকার কারণে দোকানদারেরও অনেক ক্ষতি হয়ে যায়। ও ভাই, আপনার সাথে সাথে তো আমিও পথে বসে গেলাম। এখন আমরা কি করব? আমাদের বউ বাচ্চা তো না খেয়ে মারা যাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। এখন তো মরে যাওয়া ছাড়া আর কোনো পথই দেখছি না। ভাই, পথ একটা আছে, আপনি চাইলে বলতে পারি। কি পথ ভাই, বলেন তাড়াতাড়ি। চলেন আমরা শেফার কাছে যাই। লিচুর পুকুর দিয়ে তো অনেক টাকা ইনকাম করছে, আর গরিব দুঃখীদেরও নাকি অনেক সাহায্য করে। চলেন, আমরা গিয়ে বললে আমাদেরকেও সাহায্য করবে। হ্যাঁ ভাই, তাই চলেন। দরকার হয় শেফার পা ধরে কান্না করব, তাও আমাদের ফ্যামিলিকে তো বাঁচাতে হবে। শেফা বোন রে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি রে বোন। আমাদের দয়া করে মাফ করে দে। আর আমাদের বাগান থেকে সব লিচু পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন আমরা সবাই পথে বসে গেছি। এখন আমাদের তুই বাঁচা বোন। দরকার হয় তোর পায়ে পড়ি, তাও আমাদের সাহায্য কর। আরে ভাই, কি বলেন এসব? আপনারা তো আমার বড় ভাই। বড় ভাই কি বোনদের থেকে মাপ চায়? চিন্তা করিয়েন না, আপনাদের যত টাকা লাগবে আমি সব টাকা দিয়ে দেব। তোকে যে কি বলে ধন্যবাদ দিব রে বোন, তুই অনেক ভালো। আল্লাহ তোকে অনেক বড় করুক। ডাকাত বাঘ ও পণ্ডিত শিয়ালের গল্প। ডাকাত বাঘ ও পণ্ডিত শিয়ালের মনে অনেক দুঃখ। বন ছেড়ে চলে যাচ্ছে বাঘ ও শিয়াল। বাঘ যখন অনেক ছোট, কিছুই বুঝতে শিখিনি, তখন তার মা মারা গেল। বাবা থেকেও যেন নেই। আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ তাকে আদর করে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, খেতে পড়তেও দেয় না ঠিক মতো। তাই সে এই বন ছেড়ে কোনো দূর দেশে চলে যাচ্ছে। শিয়াল মাকে হারিয়েছে বাঘের থেকেও কচি বয়সে। বাবা এখনো জীবিত আছে, তাকে আদর যত্ন করত। কিন্তু কিছুদিন আগে অন্য একটি নতুন মা আসায় ওকে আর আদর করে না, তাও সে বন ছেড়ে চলে যাচ্ছে। সকাল হতে একটানা দুপুর পর্যন্ত হাঁটলো তারা। ক্লান্ত শরীর, এক পর্যায়ে তারা একটি গাছের নিচে বসলো। মামা, আর দুটো গ্রাম পরেই ঝিম রাজ্য, চলো আমরা সেখানে যাই। বিদ্যা বুদ্ধি একটা কিছু শিখে আবার স্বদেশে ফিরবো। বলো কি তুমি? তোমার কি মাথা খারাপ? সেখানে কারা বাস করে জানো না? জানি, তাতে কি হয়েছে? সন্ধ্যার আগে পাহাড়ে উঠতে পারলেই হলো, আমাদের আর পাইকে। চলো তাহলে, হাতে যখন সময় আছে। ঝিম রাজ্যের মানুষজন কেউ বাস করে না। বাস করে কতগুলো অলস রাক্ষস, যারা শুধু ঝিমায়, কাজকর্ম কিছুই করে না। তবে খুব খিদে পেলে সন্ধ্যার পরে জাগে তারা, আর তখন সামনে পড়লে রক্ষা থাকে না কারো। কচকচ করে চিবিয়ে খায় তাকে। রাক্ষসগুলোর দাঁত খুবই ধারালো, এতটাই শক্ত যে গন্ডারের হাড় অনায়াসে চিবিয়ে খেতে তাদের কোনো অসুবিধাই হয় না। চোখগুলো তরমুজের মতো বড় বড় দেখতে, ভীষণ ভয়ঙ্কর। ঝিম রাজ্যের বাড়িগুলো দিনের বেলা যেমনই দেখায় না কেন, সন্ধ্যা হতে না হতেই বাড়িগুলো সুন্দর হয়ে যায়। গাছগুলো হেলতে থাকে বাতাসে, রাক্ষসগুলো ঝিমুতে ঝিমুতে গাইতে থাকে গান। ঝিম রাজ্যের রাক্ষস আমরা, দিনের বেলায় ঘুমোই, রাতের বেলায় জেগে উঠি, রক্ত মাংস খাই। আলো ঝলমল ঘর দেখে থমকে দাঁড়াই পথিক, উদাস মনে তাকিয়ে থাকে, পাই না কোনো গতিক। অমনি তখন ধরি তাকে, ঘাড় মোটকে খাই, রক্ত মাংস খেতে পেরে
আরাম করে ঘুমাই। ঝিম রাজ্যের শেষ প্রান্তে একটি পাহাড় আছে, যেখানে অনেকগুলো জ্ঞানী রাক্ষস বাস করে। তারা রক্তের গন্ধ সহ্যই করতে পারে না, ফল খেয়ে জীবন ধারণ করে, আর তাদের কাছে যারা সাহায্য চায় তাদের সাহায্য করে, যা শিখতে চায় তাই শিক্ষা দেয়। তোমাদেরকে সালাম। তোমাদের কার কি আগ্রহ আমাদেরকে জানাতে পারো। আমি কুংফু ক্যারাতে শিখব। আমি চাই সবাই আমাকে সম্মান করুক। আমি লেখাপড়া শিখব। আমার ইচ্ছে আমি পণ্ডিত হব। অতঃপর বাঘ ও শিয়াল তারা দুজনে যার যার শিক্ষায় মনোনিবেশ করল। বাঘ শিখতে লাগলো অতঃপর বাঘ ও শিয়াল উভয় যার যার শিক্ষা সম্পন্ন করে বনে ফিরে আসলো এবং নিজেদের শিক্ষা অনুযায়ী কাজ করতে আরম্ভ করলো। বাঘ বনের ভিতর ত্রাস সৃষ্টি করতে থাকলো। আহা, আমি হচ্ছি বনের সেরা। আমার মোকাবেলা করার সাহস এই বনে কারো নেই। আহা হা 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 হা। তার সন্ত্রাসী কার্যকলাপের ভীতু হয়ে সবাই তাকে সম্মান করে ঠিকই, কিন্তু মন থেকে কেউ তাকে ভালোবাসে না। অন্যদিকে শিয়াল বনে এসে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলো। বনের পশু পাখিরা দলে দলে সেই বিদ্যালয়ে ভর্তি হতে লাগলো। শিয়াল তাদের লেখাপড়া শেখায়। আলিফতে আল্লাহ, আতে অজু। এভাবেই চলতে থাকে। একদিকে বাঘের প্রতি সকলের ঘৃণা ও অশ্রদ্ধা, আর অন্যদিকে শিয়ালের প্রতি শ্রদ্ধা ও সম্মান উত্তর বৃদ্ধি পেতে থাকে। বাঘের দুর্নাম ও শিয়ালের সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। সবাই বাঘকে বলে সন্ত্রাসী, আর শিয়ালকে সম্বোধন করে পণ্ডিত মশাই বলে। দিনের পরে দিন আসে সপ্তাহ, সপ্তাহের অন্তরে আসে মাস, আর মাস ঘুরে আসে বছর। বছরের পর বছর হতে থাকে। বাঘ ও শিয়ালের বয়স বাড়তে থাকে একই তালে। এক সময় উভয় বৃদ্ধ হয়ে পড়ে। বাঘের শক্তি কমতে থাকে। বাঘ পুরোপুরি শক্তিহীন হয়ে পড়ে। ফলে এখনো কেউ বাঘকে পাত্তাই দেয় না। সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে থাকে। কেউ তাকে দেখতেও আসে না, এমনকি তার খোঁজও কেউ রাখে না। বৃদ্ধ বয়সে বাঘ খুব দুঃখে দিন কাটাতে লাগলো। অন্যদিকে বৃদ্ধ হলেও শিয়ালের সম্মানের কোনো ঘাটতি হলো না, বরং তার সম্মান উত্তর বাড়তে লাগলো। একদিন সন্ধ্যাবেলা আন্তর্জাতিক পশু সমবায় কমিটি থেকে পশু শিক্ষা গুরু পুরস্কার দেওয়া হয় শিয়ালকে। পশু রাজ্যে এটাই সবচেয়ে সম্মানজনক পদক। শিয়ালের খুশি পুরো বনে ছড়িয়ে পড়ল। পশু পাখিরা দলে দলে আসতে লাগলো তাকে অভিনন্দন জানাতে। বাঘ ভাবলো আজ সে শিয়ালের কাছে যাবে, বলবে বাঘের হয়ে সকল পশুর কাছে ক্ষমা চাইতে। টন টন টন, বাঘ তুই শোন, রেগে মেগে বেশ, জোর তোর শেষ, তোর জোর শেষ, মুক্ত মোদের দেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। বাঘের প্রতি শিয়ালের দয়া হয়। সে টুনটুনিকে উদ্দেশ্য করে বলে, টুনটুনি পাখি শোনো, একটি কথা শোনো, কারো কষ্ট দেখে খুশি হতে নেই। ভাগ্নে, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি এবং সকলকে কষ্ট দিয়েছি। সবাইকে বলো তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। এখন থেকে আমি সবার সাথে মিলেমিশে চলবো। দেরিতে হলেও বাঘ তার ভুল বুঝতে পেরেছে। আসো সবাই তাকে ক্ষমা করে দেই, কেননা ক্ষমা একটি মহৎ গুণ।
আমরাও আমাদের পণ্ডিত মশাইয়ের সম্মানে বাঘকে ক্ষমা করে দিলাম। এখন থেকে আমরা সবাই মিলেমিশে চলবো, কেউ কারোর সাথে ঝগড়া করব না। এরপর থেকে বনে শান্তি ফিরে আসলো। বনের সব পশু পাখিরা শান্তিতে বসবাস করতে লাগলো। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা বুঝতে পারলাম লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। কথায় আছে না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বগদাদু, ও বগদাদু, দেখো আমরা সবাই মিলে চলে এসেছি। ও, তোরা সব এসেছিস? শোন, আমি অনেক চিন্তা ভাবনা করে একটি উপায় বার করেছি। বেরিয়েছে উপায়, বেরিয়েছে। কি উপায় বলো আমাদের? ওই যে পাহাড়ের ওপারে একটা বড় জলাশয় আছে, সেখানে তোদের সবাইকে আমি নিয়ে যেতে পারি। ওর জল 20 বছরেও শুকোবে না। আমরা সবাই যেতে রাজি, তুমি তো আমাদের ভরসা। আমি আমার প্রাণ থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না। বগদাদু, আমি তৈরি, আমাকে নিয়ে চলো। কোথায় এলে বগদাদু? এখানে তো কোনো জলাশয় নেই। নেই তো, তোদের সবাইকে আমি মিথ্যে কথা বলেছিলাম। কোনো অনাবৃষ্টি হবে না, আর পুকুরের জলও শুকোবে না। ও, তার মানে তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো? আজই আমি সবাইকে বলে দেব। আরে বেটা, বলে কি? বেঁচে থাকলে তো বলবি, আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। আমাকে বুড়ো বলে অপমান, এবার বুঝবি মজা। কাকড়া দাদা, শুনছো? ও, কে? ব্যাং ভাই, বলো খবর কি? খবর তো ভালোই। বগদাদুর কল্যাণে আমরা সবাই বড় জলাশয় গিয়ে বাস করব। ভাবলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। তা যা বলেছো ভাই। যারা এখন নতুন জলাশয় চলে গেছে, কত মজা করছে বলো। সত্যিই তো, আর আমরা এখনো জলাশয়ে যেতে পারলাম না। আমি আজই বক মামাকে গিয়ে বলবো, বক মামা, এ তোমার ভারী অন্যায়। আমি কিনা প্রথম তোমার কাছে পরামর্শ শুনে খোঁজ নিতে এলাম, আর তুমি আমাকে ভুলে গেলে। হ্যাঁ, তাই তো, সত্যিই তো ভারী অন্যায় হয়ে গেছে ভাগ্নে। আজ এক্ষুনি তোমাকেই পিঠে করে নিয়ে যাব। আর কত দূর বক মামা? ওই তো, ওই যে পাহাড়টা, ওর ওপারেই জলাশয়। প্রায় এসেই পড়েছি ভাগ্নে। এগুলো কি মামা? চারদিকে
এত মাছের কাটা কেন? জলাশয় কোথায়? জলাশয়? ও তো তোমার মামার পেটে ভাগ্নি। আর আর এইগুলো তোমার বন্ধু মাছেদের কাটা। তারাও সব আমার পেটে গেছে কিনা। তুমি আমাদের সবাইকে এইভাবে ঠকালে। এতে ঠকানোর কি আছে? আমি তোদের না খেলে অন্য বড় মাছ বা পাখি তোদের খেয়ে নিত। কিন্তু আমরা সবাই যে তোমাকে বিশ্বাস করেছিলাম মামা। তা তোদের বিশ্বাসের মর্যাদা রাখতেই তো এই ব্যবস্থা রে। তোদের মধ্যে সবচেয়ে প্রাচীন আমি তোদের খেলে তোদের পূর্ণ হবে যে রে। আমাদের তোমাকে বিশ্বাস করাই উচিত হয়নি। তা এখন তো আর কিছুই করার নেই। কি আর করবো বলো ভাগ্নে, বুড়ো হয়েছি, শিকার ধরে খেতে পারি না। তাই এইভাবে তোদের খাওয়ার বন্দোবস্ত করলাম। আর রোজ মাছ খেতে খেতে মুখে অরুচি ধরে গেছিল, তাই আজ তোকে দিয়ে মুখের স্বাদ বদলাবো রে। এই বুড়ো বককে যেভাবেই হোক জব্দ করতেই হবে। কিন্তু কি করা যায়? মরে গেলুম রে, ছাড় মরি ছাড়, মরে গেলুম রে। কেমন মজা মামা আমাদের বোকা বানানো। দেখো দেখো কেমন লাগে। এবার বুঝলে দুষ্টু বক ছলচাতুরির পরিণামটা কি। সবাইকে বেশি দিন বোকা বানানো যায় না, সাজা পেতেই হয় অন্যায় করলে। বেটা বক ধার্মিক। আমার সব সঙ্গী সাথীকে তুমি হত্যা করেছো অন্যায় ভাবে, আমি তার প্রতিশোধ নিলাম। ছলচাতুরি মিথ্যাচার, বকের হলো সঠিক বিচার। দুষ্টু বক পেল সাজা, তোমরা পেলে দেদার মজা। নতুন গল্প আসবে জানি, সবুর করো একটুখানি। মনে করে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। আজকে তবে যাই, ভালো থেকো সবাই।